শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে পারে, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। নির্বাচনে তাড়াহুড়োয় বিভক্তির শঙ্কা। সড়ক ছাড়েনি তিতুমিরের শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয়ের 2 দফার আলোচনাতেও মেলেনি সমাধান। সুইডিশ কোম্পানির সঙ্গে নামের মিলে বিপাকে পোশাক প্রতিষ্ঠান সাইক্লো, বিরোধী নিষ্পত্তিতে অবমূল্যায়নের শঙ্কা। এবং কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, প্রস্তুত স্টল প্যাভিলিয়ন, টানের মেলার জন্য মুখিয়ে পাঠকরা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে কথা জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশব্যাপী নিজেদের সংগঠিত করে তুলছে শিক্ষার্থীরা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক আলোচক গিডিয়ন র্যাচম্যানের পডকাস্টে অংশগ্রহণ করেন তিনি। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে তিনি আলোচনা করেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতির ভবিষ্যৎ সংক্রান্ত নানা ইস্যু। জাতীয় ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আলাপের এক পর্যায়ে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করার সম্ভাবনা রয়েছে। ছাত্ররা দেশের জন্য জীবন দিতে পারে, জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সুযোগ দেয়া দরকার বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তিনি বলেন, তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ। তারা খারাপ কোনো কিছুর সংস্পর্শে নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ। তবে শিক্ষার্থীরা মূলধারার রাজনীতিতে জড়ালে তাদের ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, সরাসরি মাঠে নামলে সব রকম রাজনীতিবিদের সঙ্গে তারা যুক্ত হবেন। তারা তখন নিজেদের সক্রিয়তা ধরে রাখতে পারবেন কিনা তা এখন নিশ্চিত করে তো বলা যাচ্ছে না। তবে একটা সুযোগ তো দিতেই হবে। শিক্ষার্থীরা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, দেশব্যাপী নিজেদের তারা সংগঠিত করে তুলছে। সাক্ষাৎকারে সিরিয়ার উদাহরণ টেনে ডক্টর ইউনূস বলেন, দ্রুত নির্বাচন করা সবসময় ভালো সমাধান নাও হতে পারে, কারণ তাড়াহুড়োর কারণে পুরো জাতি আরও বিভক্ত হয়ে যেতে পারে। সতীর্থ কর্মকার, এখন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে রাস্তা অবরোধ ও গণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল তাদের মন গলাতে পারেনি। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে বৃহস্পতিবার এই কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। সানি মৃধার প্রতিবেদন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে কয়েকদিন ধরেই সোচ্চার তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনের রাস্তায় নেমে পড়েন তারা। এরই মাঝে অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যাওয়া হয় আশপাশের হাসপাতালে। এরপরও থামেনি আন্দোলন। শিক্ষার্থীরা জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা না করে, আমরা গতকালকে প্রিন্সিপালকে বলেছিলাম যে আপনার কর্তৃপক্ষ আছে, আপনি আমাদের কর্তৃপক্ষ, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনি যেহেতু বলছেন আমাদের 100% যৌক্তিক আন্দোলন, আপনি সেখানে জানান রাষ্ট্র আমাদের যোগাযোগ করুক। সে তো সেটা করে নাই, সকালে আমাদের দিকে মশকরা করছে।
রাজধানীর ব্যস্ততম রাস্তার মধ্যে একটি মহাখালী থেকে গুলশান 1-এর সড়কটি। এই পথেই রয়েছে ক্যান্সার, টিবি সহ বেশ কয়েকটি সরকারি হসপিটাল। এমনকি নানা পেশার কর্মজীবীদেরও এই পথেই চলাচল করতে হয় প্রতিনিয়ত। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তা আটকে যাওয়ায় অনেকেই পড়েন বিপাকে, ঝাড়েন ক্ষোভ। আন্দোলন করুক, আন্দোলন আমরাও করছি, আমরাও টিয়ার গ্যাস খাইছি, আমরাও রাবার বুলেট খাইছি, কিন্তু এভাবে তো হয় না এতগুলা মানুষকে কষ্ট দিয়া। দেশটার অবস্থা কি দেখছেন? সারা রাস্তা পুরো ঢাকা শহর জাম লেগে গেছে। ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজ শেষ করে আবার হাঁটতে যাচ্ছে আমতলিতে, এই হাঁটাহাঁটেই, তাছাড়া তো আর কোনো উপায় নেই, গাড়ি তো চলতেছে না, বন্ধ। খাবার নিয়ে যাইতে পারতেছে না আর কি, সমস্যা হইতে হবে, অন্যরা আর কি বাকিরা বাইরে খাইতে হবে। এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙতে রাত 9টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল তিতুমীর কলেজের সামনে যান। নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন শিক্ষার্থীদের। আমি অনুরোধ করব যে তোমরা এই যে অনশনটা বাদ দিয়ে আন্দোলনের বর্তমান যে অবস্থাটা, এইটা তোমরা তোমাদের পরিচয় থেকে তোমরা একটুখানি হয়তো বিবেচনা করো, কারণ হচ্ছে আমাদেরকে তো মেসেজটা পৌঁছায় বাস্তবায়ন তো কালকে যে বলেই তো হবে বা কেউ বলবে। এই কারণে তোমাদের এই যে আন্দোলনের যৌক্তিকতাটা, এইটা নিয়ে কোনো দ্বিমত আমার নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কথায় আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। বলেছেন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসা পর্যন্ত চলবে আন্দোলন। তোমাদের সঙ্গে কথা বলার জন্য। সানি মৃধা, এখন, ঢাকা। আন্তর্জাতিক বাজারে হুমকির মুখে দেশের প্রথম পরিবেশ বান্ধব রিসাইকেল পোশাক তৈরি প্রতিষ্ঠান সাইক্লো। মূলত নামের মিলের কারণে একটি সুইডিশ কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির শঙ্কা, এই বিরোধ নিষ্পত্তিতে তারা অবমূল্যায়িত হলে দেশে বাধাগ্রস্ত হতে পারে পোশাক শিল্পের রিসাইকেল খাতের নতুন বিনিয়োগ, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি। মুন্নাফ রশিদের প্রতিবেদন। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক উৎপাদনের দিক থেকে যা বিশ্বে দ্বিতীয় অবস্থানে। দেশে তৈরি পোশাকের বাজার প্রায় 5,000 কোটি ইউএস ডলারের। রপ্তানির ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজার বিবেচনায় পোশাকের বৈচিত্র্য ও ক্রেতার চাহিদা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। জলবায়ুর প্রতিকূলতায় বৈশ্বিক ক্রেতাদের মধ্যে পরিবেশ সচেতনতা যেমন বাড়ছে, তেমনি তৈরি পোশাকের বর্জ্যের পরিবেশ সহায়ক রিসাইকেল বা পুনর্ব্যবহারে উৎপাদিত পণ্যের চাহিদাও এখন শীর্ষে। তথ্য বলছে 2022 সালে বিশ্ববাজারে রিসাইকেল টেক্সটাইল ফাইবারের বাজার ছিল 572 কোটি ডলারের। 2028 সাল নাগাদ যা 686 কোটি ডলারে পৌঁছাবে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের। রিসাইকেল পোশাক উৎপাদন ব্যয়বহুল হলেও দেশে যে কয়টি প্রতিষ্ঠান আছে তার মধ্যে শীর্ষে সিমকো স্পিনিং ও টেক্সটাইল মিলের অঙ্গ প্রতিষ্ঠান সাইক্লো, যারা পুনঃব্যবহারযোগ্য তন্তু প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে 2014 সালে। দেশের প্রথম এই প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কাঁচামাল রপ্তানি করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অন্তত 20টি দেশে। সাইক্লো প্রতি বছর 30 মিলিয়ন কেজি ঝুট কাপড় রিসাইকেল করে, যাদের বার্ষিক বিক্রির পরিমাণ $15 মিলিয়ন। তবে এই প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে 2021 সালে যাত্রা শুরু করা সুইডিশ প্রতিষ্ঠান সাইক্লোন। সাইক্লো যেটা আমাদের বাংলাদেশের ব্র্যান্ড, এই ব্র্যান্ডের জন্ম প্রথমে, ব্যবহার প্রথমে, এই কারণে ইট উইল গেট প্রায়োরিটি। এটার কাছাকাছি নকল করে কেউ অন্য কোনো ব্র্যান্ড ক্রিয়েট করে অথবা ট্রেডমার্ক ক্রিয়েট করে, তাহলে সেটার প্রায়োরিটিটা পরে আসে। অনেকগুলো দেশে ওনারা চাচ্ছেন যাতে সাইক্লো ব্র্যান্ড ইউজটা স্টপ করে দেয়। এইটাকে আমরা ট্রেডমার্কের ভাষায় বলি হচ্ছে ট্রেডমার্ক ডাইলুশন। সো এই ডাইলুশন এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট, মানে আইনের ভায়োলেশন। নিজস্ব মেধাসত্ব কেড়ে নেওয়ার শঙ্কায় সাইক্লোনের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ফল না পাওয়া গেলে হুমকির মুখে পড়তে পারে সাইক্লোর ব্যবসা, নষ্ট হতে পারে 800 কর্মীর কর্মসংস্থান। এতে সম্ভাবনাময় রিসাইকেল শিল্পের উদ্যোক্তা কমার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে এ খাতের বিনিয়োগ থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে। আমাদের যথেষ্ট লিগ্যাল প্রোটেকশন থাকা সত্ত্বেও ওনারা বিভিন্ন দেশে এই জিনিসটা মানছেন না। কেন? একটা কারণ হচ্ছে যে এটা বাংলাদেশি বর্ন। সো বাংলাদেশ ইজ এ LDC country, it comes from East Asia or Southeast Asia, so এদেরকে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এইটাকে যদি আন্ডারমাইন করা হয় তাহলে এই রেসপেক্টটাকে ডিমিনিশ করা হবে অথবা ডাইলুট করা হবে। ইউরোপ সহ বিশ্বের প্রধান ক্রেতা দেশ যখন পরিবেশের সুরক্ষায় টেকসই ও রিসাইকেল পোশাকে জোর দিচ্ছে, তখন দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা 235টি, বিশ্বের সেরা 100টি কারখানার 50টি বাংলাদেশে। তাই ভবিষ্যতের বৈশ্বিকে বাজার ধরতে রিসাইকেল কারখানা বাড়ানো দরকার বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা।
জুলাই গণ অভ্যুত্থানের আবহে সাজানো হয়েছে এবারের বইমেলা। প্রস্তুত মেলার স্টল ও প্যাভিলিয়নগুলো। প্রাণের মেলার জন্য মুখিয়ে আছেন পাঠকরা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক ও প্রকাশকদের কাছেও এক ভিন্ন মেলা। মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তার প্রত্যাশা তাদের। পরিসর বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি। আবু বকর মনির ক্যামেরায় ফরহাদ বিন নূরের প্রতিবেদন। উনিশশো ব্রিটিশ শাসনের থাবা থেকে মুক্তি পেলেও এদেশের মানুষকে পড়তে হয় পাকিস্তান কর্তৃক ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রের জালে। তারপর 52 ভাষা আন্দোলন, শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, আসে বিজয়। বিজয়ের পরিক্রমায় 1971 থেকে এখন 2024-এর গণঅভ্যুত্থান, যেখানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধর আলো ছড়ায় বর্ণে বর্ণে। রিকশা চালক সুজনের স্যালুট বৈষম্যের বিরুদ্ধে মাঠে নামতে প্রেরণা যোগায় সকল খেটে খাওয়া মানুষকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বইমেলায় তাই তো জুলাইয়ের স্মৃতি। আমাদের প্রাণের মেলা, তো আমি ছোটবেলা থেকে অনেক বই পড়ুয়া, বই পড়তে ভালোবাসি, তো সেখান থেকে আমার সবসময় বইমেলা আসা হয়। বইমেলা তো আসলে আমাদের অনেকটা আসলে আকাঙ্ক্ষার জায়গা, স্বপ্নের জায়গা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক প্রকাশকের চোখে কেমন এবারের বইমেলা? এবারের অমর একুশের বইমেলা ভিন্নতা তো অবশ্যই আছে। এটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা। এটা যদি আমরা প্রথম দিন থেকেই শুরু করি, সেক্ষেত্রে আমাদের জনমনে একটি প্রশান্তি আসবে এবং পাঠক এবং দর্শনার্থী তারা মেলায় প্রবেশ করবে। প্রকাশক, লেখক এদের একটা ভালো জমজমাট একটা বইমেলা হবে বলে আমার বিশ্বাস। আমরা যদি একটা ভালো বাংলাদেশ চাই, ভালো বইয়ের কাছে আমাদের ফিরতে হবে। এবারের বইমেলা সেই বার্তা নিয়ে এসেছে বিশেষ মুহূর্তে, কারণ পুরো জাতি এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছেন। জাতি চায় একটি মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। বইমেলা সেই সুন্দর বাংলাদেশের কথাই বলবে এবার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের বইমেলায় বিগত সময়ে বঞ্চিত প্রকাশকরাও পেয়েছে স্টল। সব ধরনের বইয়ের সংমিশ্রণ এবং লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলায় সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হোক এবারের বইমেলা। একই সঙ্গে মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা এবং নিরাপত্তাও হোক নিশ্চিত। প্রত্যাশা সেটাই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শুনতে অবাক লাগলেও রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে চলছে নৌকা। কেন্দ্রীয় ব্যাংকের পেছনে মাত্র 5 টাকায় সেই নৌকায় পারাপার হচ্ছেন যাত্রীরা। মতিঝিলের নামকরণ এই ঝিল থেকেই। দখলদারদের আগ্রাসনের কারণে এই ঝিলটি এখন অস্তিত্ব সংকটে। দেখুন জুবাইর প্রধানের প্রতিবেদনে। ময়লার স্তূপে ঘিরে থাকা সামান্য একটি ডোবা। পানির কোনো রং না থাকলেও এখানকার পানি কুচকুচে কালো, যেন কোনো কারখানার নর্দমা সংযুক্ত হয়েছে। তার উপরেই বেশ কয়েকটি ডিঙি নিয়ে যাত্রীর অপেক্ষায় মাঝিরা। কেউ যাত্রী তুলছেন, কেউ বা পাড়ে ভিড়াচ্ছেন ডিঙি। বুড়িগঙ্গা শীতলক্ষা নয়, রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে চলছে খেয়া নৌকা পারাপার। এটা শুনতে একটু অবাক লাগে, যেই শুনে সেই অবাক হয় যে মতিঝিলের মতো বাণিজ্যিক এলাকার মধ্যে নৌকা চলাচল করে মানুষ এখনো পার হয়। মতিঝিল থেকে দক্ষিণ মুগদা, টিটিপাড়া এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় রাস্তা ধরে রিকশায় গেলে খরচ হয়
অন্তত 30 থেকে 40 টাকা। নৌকায় যাতায়াতে যার খরচ মাত্র 5 টাকা। সময়ও কমে আসে অনেকটা। সময় সেভ হয়, ভাড়াও সেভ হয়। বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পাশে রাস্তার শেষ মাথায় আসতেই চোখে পড়বে খেয়া ঘাট। প্রতিদিন 1,500 থেকে 2,000 মানুষ পারাপার হয় এই ডুবা দিয়ে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত যাত্রী পারাপার করেন মাঝিরা। মতিঝিলের এলাকা জুড়ে এক সময় ছিল থই থই পানি। বিস্তর এলাকার পুরোটা অংশ জুড়েই ছিল ডুবা। দূরের পথও পাড়ি দিতে হতো এই নৌকা দিয়ে। মুঘল আমলের সেই ঝিল আর নেই। দখলদারদের আগ্রাসনে চারপাশ ছোট হতে হতে এখন পরিণত হয়েছে ছোট্ট কূপে। ডুবা ভরাট হওয়ার ফলে কমেছে যাত্রী, যার কারণে ভাটা পড়েছে মাঝিদের আয় রোজগারেও। 5 টাকা মনে করেন, আগে যে যাতায়াতের লোক ছিল, আগে তো কোনো রাস্তা ছিল না, আগে এখান থেকে রাস্তা ছিল। এখন বিভিন্ন ধরনের রাস্তা হয়ে যাওয়াতে মানুষও কমে গেছে, আমাদের ইনকামও কম, তাই আমাদের চলতে ফিরতে একটু কষ্টই হয়। ওইটুকু যতটুকু আছে ওটুকু বইরে বেলাতে আমাদের একটু সমস্যা হবে চলতে গিয়ে। নৌকা চলাচল করা অংশটুকুর মালিকানা দাবি একাধিক লোকের। তাদেরই একজন সমীর উদ্দিন। ওয়ারিশ সূত্রে জায়গাটি নিজের দাবি তার। চতুর্থ আদালতে মামলার কাজও চলমান। মীমাংসা হয়ে গেলে ভরাট হয়ে যেতে পারে অস্তিত্ব জিয়ে রাখা ঝিলের সর্বশেষ এই অংশটুকু। আমি ওয়ারিশের মালিক। এটা এখন কেস মামলা চলতেছে চতুর্থ আদালতে। কেস মামলা জিতে গেলে কি আমি এই জায়গাটা ভরাট করে আমি একটা বিল্ডিং করব, একটা রাস্তা ছাড়বো। নদী এবং ডুবাগুলোকে রক্ষা করতে পারলেই অনেকটা স্বস্তি ফিরবে পরিবেশে। দখলদারদের হাত থেকে নদী এবং ডোবা রক্ষায় বিগত সরকারকে গাফিলতি এবং ব্যর্থতার দায় দিয়ে নগরীর পরিবেশ রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। আমাদের কোর্ট বলেছে যে ধরনের যে কোনো জল প্রবাহ সেটা জীবন্ত সত্তা। জীবন্ত সত্তা তো কীভাবে মেরে ফেলা হলো? রাজুকের মতো সংস্থা যদি তার এত কাছের দূরত্বে যদি একটা ঝিল সংরক্ষণ না করতে পারে, তাহলে প্রায় 1540 বর্গ কিলোমিটারের যে রাজুক এলাকা, সেখানে তাহলে তার এই যে দখলদারিত্ব ঠেকানোর যে পদ্ধতিটা কী হবে? কমিউনিটি এঙ্গেজমেন্ট দরকার, যেন পরবর্তীতে আর এই ঝিলটা পুনর্বার দখলের শিকার না হয়। বর্ষাকালে বৃষ্টির দিনে যখন আরও বৃষ্টি পড়ে খুবই ভালো লাগে। এই ঝিলের নাম অনুসারেই মতিঝিল হয়েছে, তো সেই অনুযায়ী ওইটাকে ধরে রাখতে হলে তাহলে এই জায়গাটাকে যদি একটু সংস্কার করা যায় তাহলে আরও খুব ভালো হবে। প্রকৃতি অনেকটাই অসহায় হয়ে পড়েছে এসব উন্নয়নের কাছে। তবুও বেঁচে থাকার তাগিদে প্রকৃতির কাছে আত্মসমর্পণ মানুষের। নদীমাতৃক এই বাংলাদেশে নদীতে ঘেরা রাজধানী ঢাকা। নগরীর সবথেকে বাণিজ্যিক এলাকা মতিঝিলের নামকরণ যে ঝিল থেকে বড় বড় অট্টালিকার ভিড়ে অস্তিত্ব সংকটে পড়েছে সেই ঝিলটিও। যুগ যুগ ধরে এখানে নৌকা চালিয়ে সংসার চালানো মাঝিরা বলছেন, অবশিষ্ট এই অংশটুকু ভরাট হয়ে গেলে সংকট জেঁকে বসবে তাদের জীবনেও। জুবাই প্রধান, এখন, ঢাকা। এই মুহূর্তে এখন সকালে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম এখন সকালে। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে আজ অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুম্মার নামাজ। এ বিষয়ে আলোচনাতে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, ইজতেমায় আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানতে চাই। ফজর কিন্তু আহ্বায়ন শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আহ্বায়ন করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, এবং সেই ওনার যে বয়ান সেটি কিন্তু সঙ্গে সঙ্গে বাংলায় তর্জমা করে দেওয়া হচ্ছে মুসল্লিদের জন্য। এবং আমরা দেখেছি যে এই সূরায়ে নিজামের যে প্রথম পর্বের ইজতেমাকে ঘিরে পুরো ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পুলিশের 7,000 সদস্যের পাশাপাশি এখানে র্যাব সহ অন্যান্য বাহিনীও কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে যদি ইজতেমা ময়দানের যদি চিত্র যদি জানায়, যে ইজতেমা ময়দানের যে 160 একরের যে পুরো ময়দানটি রয়েছে, পুরো ময়দানটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়েছে। এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো বিভিন্ন বাহনে করে বা ছোট ছোট বাহনগুলোতে করে মুসল্লিরা কিন্তু এই ইজতেমা ময়দানে আসছেন এবং তারা তাদের যে নিজস্ব নিজ নিজ যে খিত্তা, সেসব খিত্তায় অবস্থান নিচ্ছেন।
তো আমরা এই ইজতেমার যিনি আয়োজক কমিটির যিনি মিডিয়া সমন্বয়ক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ইজতেমা ময়দানে 72টি দেশের 2150 জন বিদেশি মেহমান এই ইজতেমায় অংশ নিতে ইজতেমা ময়দানে এসেছেন এবং এখনো কিন্তু মুসল্লিদের যে আগমন সেটি কিন্তু রয়েছে এবং এটি ইজতেমার আখিরি মুনাজাতের আগ পর্যন্ত থাকবে। আজকে ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে এবং এই জুমার জামাতে ইমামতি করবেন বাংলাদেশের যিনি তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব এবং এই জুমার নামাজকে ঘিরে কিন্তু শুধুমাত্র ইজতেমা ময়দানে যারা তিন দিনের জন্য আসছেন তাবলিগের সেসব সাথী ছাড়াও ইজতেমা এই টঙ্গী গাজীপুর সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা এই ইজতেমার এই বৃহৎ যে জুমার জামাতটি সেটিতে অংশ নিতে তারা এই ইজতেমা ময়দানে আসবেন এবং সেই জন্য কিন্তু জুমার জামাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দানের যে আশপাশের যে সড়কগুলোতে সেখানে আমরা দেখেছি যে ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু সাজানো হয়েছে, অর্থাৎ জুমার নামাজের আগ মুহূর্তে ঠিক 12টার সময় এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং টঙ্গী অংশ এবং হচ্ছে ইজতেমার যে কামারপাড়া সড়ক এই দুটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে মুসল্লিদের জামাতের সুবিধার্থে। পাশাপাশি যেন এই ইজতেমার যে জুমার জামাতকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক কিন্তু থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এখনো কিন্তু মুসল্লিদের যে আগমন এবং মুসল্লিদের যে ইজতেমা ময়দানমুখী যে স্রোত সেটি কিন্তু রয়েছে এবং এই স্রোত কিন্তু জুমার নামাজের আগে কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি এবং পুরো ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় এখন একটি ধর্মীয় আবহে কিন্তু তৈরি হয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। পঞ্চগড়ে বেড়েছে মাঘের শীতের প্রকোপ। ঘন কুয়াশার সাথে হিমশীতল বাতাসে বাড়ছে দাপট এবং তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, জানতে যে আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন এবং কি বলছে আবহাওয়া অফিস? বর্ণা, হিমালয়কন্যা পঞ্চগড়ে কিন্তু বরাবরই শীতের প্রকোপ থাকে এবং শীত এলে যে বিষয়টি আমরা লক্ষ্য করি যে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময় কিন্তু প্রান্তিকের জেলায় বিরাজ করে। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়াতে এবং আজ সকালে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি মাপা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা দেখেছি যে মাঘের যে শীতের তীব্রতা, কনকনে ঠান্ডা এবং হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সাথে সাথে উত্তর থেকে যে ঠান্ডা বাতাস, হিমালয় থেকে যে ঠান্ডা বাতাস ভেসে আসছে জনপদের উপর দিয়ে, সেটি কিন্তু প্রতি ঘন্টায় 12 থেকে 13 কিলোমিটার গতিতে এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ এই শীতের তীব্রতা কিছুটা থাকলেও তারপর থেকে কিন্তু শীতের তীব্রতা কমতে থাকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। এবং আমরা গত কয়েকদিনের যে শীতের তীব্রতা সেটি যদি বলি, একেবারে দিনে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলছে কিন্তু কাঙ্ক্ষিত উত্তাপ সেটি কিন্তু মিলছে না এবং বেশিরভাগ সময় কুয়াশা আচ্ছন্ন থাকছে এবং ঠান্ডা বাতাস বয়ে চলেছে এবং শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড়ে দৈনিক আয় নির্ভর যেসব মানুষ রয়েছেন, পঞ্চগড়ে বালি পাথর শ্রমিকরা যারা নদীর করতোয়া, মহানন্দা, চাওয়াই সহ বিভিন্ন নদী থেকে বালি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন, এই শ্রেণীর শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্ট করেছেন। আমরা দেখেছি নদীর পাড়ে এসে তারা কিন্তু অপেক্ষা করেন কখন সূর্যের দেখা মিলবে, তারপরে তারা কিন্তু নদীতে নেমে বালি পাথর উত্তোলন করবেন, কারণ এই কনকনে ঠান্ডার মধ্যে তারা নেমে বালি এবং পাথর উত্তোলন করতে পারছেন না। কেউ নামলে খুব বেশি সময় কিন্তু টিকতে পারছেন না এবং আমরা দেখেছি রিক্সা চালক, ভ্যান চালক সহ কিছু মানুষ কিন্তু এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে তারা বাইরে বের হয়েছে শুধুমাত্র জীবিকার তাগিদে। এবং পঞ্চগড়ে যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে অনেকেই কষ্টের রাত পার করছেন। কেউ কেউ বাড়ি উঠোন বা সড়কের পাশে আগুন করে তারা উষ্ণতা নেবার চেষ্টা করছেন। তার পাশাপাশি জানিয়ে রেখে আগুন করে উষ্ণতা নেবার সময় কিন্তু এই বছরে এই মৌসুমে কিন্তু একজন নারী কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এই দুর্ঘটনাও কিন্তু ঘটছে। আর প্রচণ্ড ঘন কুয়াশার কারণে দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো এবং আমরা
দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু এই শীতের আবহাওয়া পরিবর্তন জনিত কারণে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা কিন্তু ভর্তি হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত পঞ্চগড়ের অসহায় নিম্ন আয়ের মানুষের জন্য প্রায় 50,000 মতো শীতবস্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে। তো বর্ণা এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। আজই শেষ হচ্ছে চলতি মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবল দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের সুযোগ রাখা হলেও 1 ফেব্রুয়ারি থেকে আবারও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার প্রভাব পড়বে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। এর ফলে উদ্বিগ্ন দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। বিস্তারিত মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপের মায়াবী সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে যান হাজারো পর্যটক। আগে এখানকার বাসিন্দারা শুধু সমুদ্রের ওপর নির্ভরশীল ছিল, তবে গত কয়েক দশকে পর্যটন নির্ভর হয়ে পড়েছে তাদের জীবিকা। ইতোমধ্যে দ্বীপটিতে গড়ে উঠেছে 1.5 শতাধিক হোটেল ও রিসোর্ট। মূলত পর্যটন সমাগম ঘিরে বছরে মাত্র 5 থেকে 6 মাস আয় করতে পারেন স্থানীয়রা। তবে চলতি মৌসুমে সরকারি বিধিনিষেধে গত 1 ডিসেম্বর থেকে প্রতিদিন দ্বীপে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 2000 পর্যটক। তবে সেই সুযোগও বন্ধ হচ্ছে শনিবার থেকে, ফলে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে। মাত্র 3 মাস ব্যবসা করে এই দ্বীপের মানুষকে মূলত দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। জানুয়ারিতে গেছে প্রায় 10 থেকে 15 দিন, ওই 15 দিন 1 মাসের মতো আমাদের বিজনেস হয় নাই। প্রতি বছর 5 মাস পর্যটকবাহী জাহাজ চললেও এই বছর মাত্র 2 মাসের সরকার অনুমোদন দিয়েছে, যেটা আমাদের দ্বীপের মানুষের কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের 2 মাসের অল্প আয় দিয়ে বাকি 10 মাস পরিবার পরিজন নিয়ে চলা, সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে পড়বে। সরকারি নির্দেশনার কারণে আমরা কিন্তু নভেম্বরে পর্যটক নিতে পারিনি। তো সে আমাদের দাবি ছিল সে নভেম্বরের প্রেক্ষিতে ফেব্রুয়ারিটা অন্ততপক্ষে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক। নভেম্বর থেকে পর্যটকদের সেন্ট মার্টিনে রাতে থাকা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটকের ভ্রমণ ও রাত্রি যাপনের সুযোগ রাখা হয়। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বলবৎ হবে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারের যে সর্বশেষ যে নির্দেশনা সেই অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত তারা সেন্ট মার্টিনে যেতে পারবেন। এ যাবৎ পর্যন্ত আমরা নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে আর কোনো এরপরে এক্সটেনশন হবে এরকম কোনো নির্দেশনা আমাদের কাছে নাই। যদি দ্বীপবাসীর এরকম কোনো চাহিদা থাকে, যদি তারা আমাদের মাধ্যমে সরকারকে জানাতে চান, জেলা প্রশাসনের মাধ্যমে তারা জানাতে পারেন। আর এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। সেন্ট মার্টিনের 8 বর্গ কিলোমিটার আয়তনের ছোট দ্বীপে বাস করেন প্রায় 10,000-এর বেশি মানুষ। এখন কক্সবাজার। এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকো। বিরতির পর আবারও ফিরে এলাম এখন সকালে। দীর্ঘ সময় শিল্পের প্রসার ঘটেনি শিক্ষানগর রাজশাহীতে, এতে কর্মসংস্থানে পিছিয়ে এই জনপদ। শিল্পায়নে বেসিক শিল্পনগরী 1 হতাশ করলেও নতুন সম্ভাবনা দেখাচ্ছে শিল্পনগরী 2। তবে প্লট বরাদ্দে বেসিকের নানা জটিলতায় শঙ্কার মুখে প্রকল্পটি। তাই শিল্প গড়তে সরকারি প্রণোদনার পাশাপাশি বেসিকের নীতিমালা সংস্কারের প্রস্তাব ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত মাসুমা আক্তারের প্রতিবেদনে ছবি তুলেছেন সজীব আহমেদ। নির্মল বাতাসের শহর রাজশাহী বাসযোগ্য নগরী হিসেবে কুড়িয়েছে খ্যাতি, সাথে শিক্ষানগরীর তকমা তো আছেই। তবে এত সব সুনাম সত্ত্বেও কর্মসংস্থান সৃষ্টিতে বরাবরই পিছিয়ে এই নগরী। রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের লক্ষ্যে 1972 সালে নগরীর সপুরায় গড়ে ওঠে বেসিক শিল্পনগরী 1, যেখানে তুলনামূলকভাবে ভারী শিল্পকে প্রাধান্য দেওয়া হলেও বাস্তবে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। নানা সংকটে এখানকার কারখানাগুলো দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন করে বন্ধ থাকে, তবে টাকা কিছু যদি আমরা পাই তাহলে কারখানাটা পুরোটাই আবার চালু করতে চাচ্ছি। শিল্পায়নে বেসিক 1 হতাশ করলেও নতুন কর্মসংস্থানে রাজশাহীর পবায় 50 একর জমিতে 172 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে বেসিক শিল্পনগরী 2।
যেখানে প্লট রয়েছে 286টি। 2021 সালে প্রকল্পের কাজ শেষ হলেও এখন পর্যন্ত প্লট বরাদ্দ হয়েছে মাত্র 45টি, যেখানে সবেমাত্র শুরু হয়েছে 2-1টি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ, আর আংশিকভাবে চালু হয়েছে 2-1টি কারখানা। কারখানার লোকজন আমাদের বেশি নাই, 13-14 জন মতন। আরও ভালো হবে যদি বিসিকের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে যায়। রাস্তা থেকে কারেন্ট নিলে আমরা চালু করেছি, কারখানা আরও চালু হবে যদি আপনার কারেন্ট, বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনে যদি ঢুকে যায় তাহলে সম্পূর্ণ কারেন্ট বিসিক সম্পূর্ণ চালু হবে। বিসিক শিল্পনগরী 2-এ অগ্রাধিকার পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। প্লটে প্রতি কাঠার দাম ধরা হয়েছে 8,26,000 টাকা। তুলনামূলকভাবে ব্যয়বহুল হওয়ায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই আগ্রহ হারিয়েছেন। এছাড়া প্লট বরাদ্দ ও মূল্য পরিশোধ প্রক্রিয়া সহ বিসিকের জটিল নীতিমালায় বিসিক শিল্পনগরী 2-এর সম্ভাবনা ফিকে হতে বসেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, এ অঞ্চলে শিল্পের প্রসার ঘটাতে বিসিকের নীতিমালা সংস্কারের মাধ্যমে উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সরকারি প্রণোদনা। আশেপাশে জমির মূল্য সর্বোচ্চ 3.5-3.5 লাখ টাকা কাঠা। তারপরে আপনার ওইখানে আমি কিনছি 8,26,000 টাকা করে কাঠা। তারপরে আপনি পুরাপুরি জমির মালিকানাও কিন্তু পাবেন না। আপনি যে ধরেন যে যে আমার বিজনেসটা মের খেয়ে গেল, বা আমি প্লট নিয়েছি, আমি এতদিন পর ইন্ডাস্ট্রি করব, আমি এখন করতে পারছি না, সেক্ষেত্রে যে আপনি প্লটটা বাতিল করবেন, সেই বাতিল করার প্রক্রিয়াও কিন্তু অনেক জটিল। অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উদ্যোক্তাদের বিনিয়োগও উৎসাহিত করছেন বিসিক কর্মকর্তা। দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে বিসিক শিল্পনগরী 2 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। এখানকার পরিবেশটা এতই ভালো যে এখানে কিন্তু সেই যে চাঁদাবাজি বা এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই ধরনের পরিবেশ নাই। এখানে সুন্দর একটা পরিবেশ আছে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন। নতুন এই শিল্পনগরী ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বলে মনে করেন রাজশাহীবাসী। সেই সাথে অতীতের হতাশা কাটিয়ে বিসিকের কর্মমুখী উদ্যোগে প্রকল্পটি পুরোপুরি সফল হবে, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। মাসুম আক্তার, এখন, রাজশাহী। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার দিনাজপুরের হিলিতে 50 লাখ টাকার মধু পাওয়ার আশা চাষিদের। এদিকে মৌ ও সরিষা চাষিদের সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। সোহেল রানার তথ্য ছবিতে বিস্তারিত। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন হলুদ গালিচা। সরিষা ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। ফুল থেকে মধু নিয়ে ক্ষেতের পাশে রাখা বাক্সে জমা করছে চাষিদের পোষা মৌমাছি। দিনাজপুরের হিলির মাঠ জুড়ে এখন প্রায় একই দৃশ্য। মৌচাষীরা জানান, সপ্তাহে একদিন সংগ্রহ করা হয় মধু। প্রতিটি বাক্স থেকে মেলে 2.5 থেকে 3 কেজি মধু। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো লাভের আশা চাষিদের। এখন এখানে যা মধু সঞ্চয় হচ্ছে সেই হিসাবে জানা যাচ্ছে যে আল্লাহ যদি আবহাওয়া ভালো রাখে তো 1 থেকে 2 লক্ষ টাকার মধু এখানে সঞ্চয় হবে। আমাদের মধুর বাজারটা একটু ডাউন যাচ্ছে, আর একটু যদি ভালো যায় তাহলে আমরা ভালো ফলাফল পাওয়ার আশা করি, একটু দাম ভালো হলে। মাঠ থেকে খুচরায় প্রতি কেজি মধু বিক্রি হয় 500 টাকা দরে। দেখে শুনে খাঁটি মধু কিনতে ভিড় করেন স্থানীয়রা। বাজার থেকে তুলনামূলক অনেক ভালো এখানকার মধুটা। হ্যাঁ, যার কারণে আমরা কিনতে এখানে আসলাম। অরিজিনাল মধুটা সংরক্ষণ করে বক্সের মধ্যে নিয়ে আসে এবং সেখানে তৈরি হচ্ছে। আমি এটা নিজ চোখে দেখার জন্যই আমি আসছি। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে এসব ক্ষেত থেকে 8 থেকে 10 টন মধু সংগ্রহ হবে, যার আনুমানিক মূল্য 250 কোটি টাকা। সেই সময় কিন্তু সরিষা ফসলটা বোনাস ফসল হিসেবে কৃষকরা ধরতে পারছে। একই সঙ্গে আমাদের এই হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমে 565টি মৌবাক্স স্থাপিত হয়েছে, যেখান থেকে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের মৌচাষীরা প্রায় 1230 কেজি পর্যন্ত মধু কিন্তু এই পর্যন্ত তারা হারভেস্ট করতে সক্ষম হয়েছে, এবং যেটা কিনা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করছে। হিলিতে এবার 2600 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যেখানে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে 565টি মৌবাক্স। এখন হিলি।
এবার দেশের বাইরের খবর। ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে ডুবুরি দল। কন্ট্রোল টাওয়ার এবং ব্ল্যাক হকের বেতার যোগাযোগে স্পষ্ট হয়েছে যে উড়োজাহাজটির অবস্থান অজানা ছিল না হেলিকপ্টার ক্রুর। যদিও দুর্ঘটনা কবলিত ব্ল্যাক হকের গুরুত্বপূর্ণ ট্র্যাকিং সিস্টেমটি বন্ধ ছিল বলে ধারণা করছেন উড়োজাহাজ বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। এমন প্রাণঘাতী বিমান দুর্ঘটনা 16 বছরে আর দেখেনি যুক্তরাষ্ট্র। দেশটিতে বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা সচরাচর দেখা যায় না আরও আগে থেকেই। শেষবার 2009 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় 49 আরোহীর সবার। তবে সাম্প্রতিক বছরগুলোতে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানোর প্রবণতা বেড়ে চলায় উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে। ওয়াশিংটনের পোটোম্যাক নদীতে স্থানীয় সময় বুধবার রাতের দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অত্যন্ত নিখুঁতভাবে রোনাল্ড রিগান বিমানবন্দরে অবতরণের পথে ছিল বিধ্বস্ত বিমানটি। নজরদারি ক্যামেরায় ধরা পড়া ফুটেজেও স্পষ্ট, সংঘর্ষের আগে বেশ অনেকটা সময় ধরে যাত্রীবাহী বিমানটির দিকে সোজা উড়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। রাতের পরিষ্কার আকাশে জলজলে আলোতে বিমানটি অস্তিত্ব জানান দেওয়া সত্ত্বেও মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টারটি কেন নিচ থেকে বা উপর দিয়ে উড়ে গিয়ে কিংবা ঘুরে গিয়ে সংঘর্ষ এড়ায়নি সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ট্রাম্প। I was getting ready to go to bed, laying down when I hear the bang bang, a very unusual sound, something you don't hear on a daily basis. It's more like on a war zone, something you hear on movies, action. So that caught my attention. I looked up the sky, I looked up the window, and all I could see at that moment was just smokes. মাঝ আকাশে দুর্ঘটনার সময় কানসাস থেকে উড়ে আসা বেসামরিক বিমানটিতে 64 জন আরোহী এবং প্রশিক্ষণ উড্ডয়নে থাকা সামরিক হেলিকপ্টারটিতে 3 জন সেনা ছিলেন। নদী থেকে 350 মিটার উপরে সংঘর্ষের পর জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপ নেয় বিমান ও হেলিকপ্টারটি। বিমানের 2টি তথ্য রেকর্ডার বা ব্ল্যাক বক্সের একটি নদীর তলদেশ থেকে উদ্ধার করেছে ডুবুরি দল। হেলিকপ্টার ক্রুজে খুব কাছেই বিমানটির অবস্থান সম্পর্কে জানতেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং ব্ল্যাক হকের মধ্যকার বেতার যোগাযোগে এরই মধ্যে তা স্পষ্ট হয়েছে। যদিও বিমান বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কবলিত ব্ল্যাক হকের গুরুত্বপূর্ণ ট্র্যাকিং সিস্টেমটি বন্ধ ছিল। This was a training flight of the helicopter. It apparently did not have its ADSB tracking system turned on. This is the signal that's sent out to air traffic control to track aircraft, and it also is a vital component of another system called TCAS, which is Traffic Collision Avoidance System, fitted to all commercial aircraft and military aircraft, which alerts them to other aircraft on a collision course, but the ADSB must be turned on. প্রশিক্ষণ ফ্লাইট হলেও দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি অভিজ্ঞ হাতেই ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বেসামরিক প্রশাসনের পাশাপাশি কাজ শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগনও। 3টি বাণিজ্যিক বিমানবন্দর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির অবস্থান মার্কিন রাজধানীতে। বলাই বাহুল্য, অঞ্চলটির আকাশসীমা বেশ ব্যস্ত। ওয়াশিংটনে নদীর একদম পাশেই রিগান ন্যাশনাল এয়ারপোর্টের ব্যস্ত রানওয়ের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে আসছিলেন অনেক আগে থেকেই। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন সকালে সময় হলো আরও একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত এখন সকালে। এবার খেলার খবর। ফুটবলে যে মেয়েদের পায়ের আঘাত বিজয়ের আনন্দ দিয়েছিল দেশের
মানুষকে এবার সেই মেয়েদের চোখে পানি। জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে এবার আন্দোলনে নেমেছে সিনিয়র নারী ফুটবলাররা। বিদেশি কোচের বিরুদ্ধে ফুটবলারদেরকে কটাক্ষ করা সহ বেশ কিছু অভিযোগ তুলেছেন সাবিনা সানজিদারা। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন বাটলারকে অপসারণ করা না হলে একসঙ্গে পদত্যাগ করবেন তারা। শরীফ রওশনের প্রতিবেদন। ব্যাপারটা আত্মসম্মানের। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে। যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি অর্জন, তাদের মতামতেরই কোনো গুরুত্ব নেই বাফুফের কাছে। সিনিয়র নারী ফুটবলারদের এমন অভিযোগে সরগরম বাফুফে ভবন। কোচ হিসেবে পিটার বাটলারকে কিছুতেই মানতে রাজি নন নারীরা। প্রয়োজনে নারী ফুটবলারদের অর্ধেকই ভবন ছাড়তেও রাজি। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। পিটার বাটলারের সঙ্গে সাবিনা মান্ডা সহ দেশের সিনিয়র নারী ফুটবলারদের সম্পর্কের টানাপোড়েন বেশ পুরনো। গেল বছর নেপালে সাফে নারী খেলোয়াড়দের মাঠে না নামানোর দ্বন্দ্বের খবর শিরোপা জেতার খুশির জোয়ারেই ঢাকা পড়ে। তবে ইংলিশ এই কোচের সঙ্গে বাফুফে 2 বছরের জন্য চুক্তি নবায়ন করায় হতাশায় ডুবেছে নারীরা। আমরা আসলে চাইছিলাম ফুটবলের সাথে থাকতে। যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব। ট্রেনিং হচ্ছে আমি 11-এ খেলতাম, তো ওই 2 দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামাইনি, মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন চাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। এই বিষয়ে নারী উইংয়ের চেয়ারম্যান সহ সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের মাধ্যমেও যখন সমাধান আসেনি, তখন প্রমিলা ফুটবলাররা তাকিয়ে আছেন বাফুফের নতুন সভাপতির দিকেই। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক। আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন, বাট পান না। তো এই জিনিসগুলো আসলে না হোক। ফুটবল হচ্ছে সবার প্রাণের খেলা, এটা সবাই ভালোবাসে। আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো এফেক্ট আসুক। আমরাও সমাধান চাই। সো আমরা আসলে ফেডারেশনের দিকে তাকাই আছি, ওনারা যা বলবে আমরা মেনে নেব। সাবিনা ঋতুপর্ণাদের সাথে ফুটবলের উঠতি তারকা সাগরিকা স্বর্ণাদের এই আন্দোলন নিশ্চয়ই দেশের ফুটবলের জন্য কোনো সুখবর নয়। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে পারে, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। নির্বাচনে তাড়াহুড়োয় বিভক্তির শঙ্কা। সড়ক ছাড়েনি তিতুমিরের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের 2 দফার আলোচনাতেও মেলেনি সমাধান। সুইডিশ কোম্পানির সঙ্গে নামের মিলে বিপাকে পোশাক প্রতিষ্ঠান সাইক্লো। বিরোধ নিষ্পত্তিতে অবমূল্যায়নের শঙ্কা। এবং কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। প্রস্তুত স্টল প্যাভিলিয়ন। প্রাণের মেলার জন্য মুখিয়ে পাঠকরা। এই ছিল এখন সকালে। যাবার আগে জানিয়ে দিতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv এবং ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।